প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, হাতে গোনা মাত্র 30টি 2 নম্বরের প্রশ্নকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, আমি তোমাদের বলছি রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় 2 নম্বরের যে 5টি প্রশ্ন লিখতে হয়, সেই 5টি প্রশ্নই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা কমন পেয়ে যাবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন, আইন বলতে কি বোঝো? প্রশ্নের উত্তর, উইলসন আইনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আইন বলতে মানুষের আচরণ ও চিন্তার সেই সব অংশকে বোঝায় যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং যা সুস্পষ্ট ও সরকার দ্বারা সমর্থিত। পরবর্তী প্রশ্নটি, আইনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রশ্নের উত্তর, আইনের বৈশিষ্ট্যগুলি হলো: 1. আইন বলতে এমন কতগুলি নিয়ম কানুনকে বোঝায় যা সকলে মেনে চলে। 2. আইন সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। সাম্য বলতে কি বোঝো? প্রশ্নের উত্তর, অধ্যাপক বার্কার বলেছেন, সাম্য হলো এমন একটি প্রাপ্ত মূল্য যা ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকাশের জন্য আহরণ করে। স্বাধীনতার সংজ্ঞা দাও। প্রশ্নের উত্তর, সাধারণভাবে স্বাধীনতা হলো এমন কাজের ক্ষমতা যা সমাজের প্রতিটি ব্যক্তি নিজের ইচ্ছানুসারে করতে পারে, যেখানে প্রত্যেকের তার ব্যক্তিত্বের বিকাশ ঘটিয়ে সমান সুযোগ সুবিধা লাভ করে। স্বাধীনতার রক্ষা কবচ বলতে কি বোঝায়? প্রশ্নের উত্তর, রাষ্ট্র আইনের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা স্বীকার করে নিলেও সরকার তার ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে স্বাধীনতার অপব্যবহার করতে পারেন। স্বাধীনতা যাতে সরকার দ্বারা ক্ষুণ্ণ না হয় তার জন্য স্বাধীনতা সংরক্ষণের ক্ষেত্রে যেসব বিশেষ ব্যবস্থা গৃহীত হয় তাকে বলা হয় স্বাধীনতার রক্ষা কবচ। স্বাধীনতার রক্ষা কবচগুলি উল্লেখ করো। স্বাধীনতার রক্ষা কবচগুলি হল: নাম্বার 1, সংবিধানে মৌলিক অধিকারের স্বীকৃতি। নাম্বার 2, বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। নাম্বার 3, আইনের অনুশাসন। নাম্বার 4, দায়িত্বশীল শাসন ব্যবস্থা। পৌর স্বাধীনতার 2টি উদাহরণ দাও। পৌর স্বাধীনতার 2টি উদাহরণ হল: নাম্বার ক, বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা। নাম্বার খ, পরিবার গঠনের স্বাধীনতা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কয়েকজন প্রবক্তার নাম লেখো। কয়েকজন প্রবক্তার নাম হলো অ্যারিস্টটল, জন লক, সিসেরো, মন্তেস্কু। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে 2টি যুক্তি দাও। নাম্বার 1, এটি স্বাধীনতার রক্ষা কবচ। নাম্বার খ, এই নীতি কর্মকুশলতা বৃদ্ধি করে। চলে যাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে, জাতি কাকে বলে? প্রশ্নের উত্তর, স্বাধীন রাষ্ট্রে বসবাসকারী অথবা স্বাধীনতার জন্য সচেষ্ট রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ জনসমাজকে জাতি বলে। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো? প্রশ্নের উত্তর, লেনিনের মতে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে বোঝায় কোনো বিদেশি জাতির রাষ্ট্রনৈতিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়া এবং স্বাধীন জাতীয় রাষ্ট্রের প্রতিষ্ঠা করা। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে 2টি যুক্তি দাও। প্রশ্নের উত্তর, নাম্বার ক, এই নীতি কার্যকর করতে গেলে বহু রাষ্ট্রকে ভেঙে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। নাম্বার খ, বহু জাতিভিত্তিক রাষ্ট্র গঠিত হলে যে জাতিগত বিরোধ বা সংঘর্ষের সম্ভাবনা থাকবে না, একথা জোর দিয়ে বলা যায় না। গণতন্ত্র কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, গণতন্ত্র হলো জনগণের শাসন। গান্নারের মতে গণতন্ত্র হলো সেই শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। গণতন্ত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। প্রশ্নের উত্তর, নাম্বার ক, গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের শাসন। নাম্বার খ, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় জনমতের ওপর। কর্তৃত্ববাদ কাকে বলে? প্রশ্নের উত্তর, কর্তৃত্ববাদ বলতে এমন এক মতবাদকে বোঝায় যেখানে সমস্ত কিছুর নিয়ন্ত্রক হলো কর্তৃপক্ষ। কর্তৃত্বের প্রতি অন্ধ আনুগত্য হলো কর্তৃত্ববাদ। মৌলিক অধিকার বলতে কি বোঝো? প্রশ্নের উত্তর, ভারতের সংবিধানের 3য় অধ্যায়ে নাগরিকদের জন্য 6টি অধিকার বিধিবদ্ধ করা হয়েছে। এই অধিকারগুলো মৌলিক অধিকার। এই অধিকারগুলি কেউই অমান্য করতে পারে না। নির্বাচন কমিশনের 2টি ত্রুটি লেখো। প্রশ্নের উত্তর, নাম্বার ক, নির্বাচন কমিশনাররা বর্তমান সরকার কর্তৃক নিযুক্ত। নাম্বার খ, নির্বাচন কমিশনের সদস্যদের যোগ্যতা সংবিধানে নির্ধারণ করা হয়নি। ভারতীয় নাগরিকের যে কোনো 2টি মৌলিক কর্তব্য উল্লেখ করো। নাম্বার ক, সংবিধানকে মান্য করা, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা করা।
নাম্বার খ, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে রক্ষা করা। গণতন্ত্রের দুটি সুবিধা লেখো। প্রশ্নের উত্তর নাম্বার ক, গণতন্ত্রে ব্যক্তি স্বাধীনতার পূর্ণ বিকাশ ঘটে। নাম্বার খ, সরকারের পরিবর্তনের ক্ষেত্রে জনগণ শান্তিপূর্ণ পথ গ্রহণ করতে পারে, বিপ্লবের পথ এড়ানো সম্ভব হয়। পরবর্তী প্রশ্ন, গণতন্ত্রের দুটি অসুবিধা লেখো। নাম্বার ক, সংকটজনক পরিস্থিতির মোকাবেলায় গণতন্ত্র ব্যর্থ। নাম্বার খ, কার্যত সংখ্যালঘু শ্রেণীর শাসন এবং সংখ্যাগরিষ্ঠের স্বার্থ উপেক্ষিত হয়। পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য লেখো। প্রশ্নের উত্তর, বৃহৎ রাষ্ট্রের পক্ষে পরোক্ষ গণতন্ত্র সর্বাপেক্ষা উপযুক্ত। নাম্বার খ, পরোক্ষ গণতন্ত্রে যোগ্য ব্যক্তিদের দ্বারা সরকার পরিচালিত হয়। নির্বাচন কমিশনের দুটি কাজ লেখো। নাম্বার ক, পার্লামেন্ট, রাজ্য আইনসভা স্থানীয় স্থায়িত্বশাসনমূলক নির্বাচনের জন্য তালিকা প্রণয়ন ও সংশোধন করা। নাম্বার খ, সংবিধান ও আইন অনুযায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির পদে নির্বাচন পরিচালনা করা। জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার ক, রাষ্ট্র গঠনের সার্বভৌম ক্ষমতা অপরিহার্য, কিন্তু জাতি গঠনের সার্বভৌমত্বের প্রয়োজন নেই। নাম্বার খ, রাষ্ট্রের বল প্রয়োগের ক্ষমতা থাকলেও জাতির তার সদস্যদের উপর এরূপ বল প্রয়োগের ক্ষমতা নেই। ভারতীয় সংবিধানে উল্লেখিত দুটি নির্দেশমূলক নীতির নাম লেখো। নাম্বার ক, গ্রামাঞ্চলে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তন। নাম্বার খ, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। জাতীয় জনসমাজের প্রধান উপাদানগুলি কি কি? প্রধান উপাদানগুলি হলো ভৌগোলিক সান্নিধ্য, বংশগত ঐক্য, ভাষাগত ঐক্য, ধর্মগত ঐক্য, রাজনৈতিক ঐক্য, ভাবগত উপাদান। আন্তর্জাতিক সাম্য বলতে কি বোঝো? প্রশ্নের উত্তর, আন্তর্জাতিক ক্ষেত্রের সাম্যের নীতি সম্প্রসারণ করাকে আন্তর্জাতিক সাম্য বলা হয়। অর্থনৈতিক সাম্য বলতে কি বোঝো? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ নির্বিশেষে সকলের জন্য পর্যাপ্ত অর্থনৈতিক সুযোগ সুবিধা প্রদানকে অর্থনৈতিক সাম্য বলে। বিকৃত জাতীয়তাবাদ কাকে বলে? প্রশ্নের উত্তর, জাতীয়তাবাদ যখন আদর্শভ্রষ্ট হয়ে সংকীর্ণ স্বাদেশিকতা ও উগ্র জাত্যভিমানে পরিণত হয় তখন তাকে বিকৃত জাতীয়তাবাদ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 30টি 2 নম্বরের প্রশ্নকে সঠিকভাবে অধ্যয়ন করো। এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় কমন পাবে। বিশেষ করে যে সমস্ত প্রশ্নগুলির পাশে স্টার চিহ্ন দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।